নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু আছে। ফিজিক্যাল সায়েন্সের 1-1 আপেক্ষিক তাপের একক হলো অপশান এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অপশান বি ক্যালোরি ইন্টু গ্রাম into degree Celsius, option C calorie into gram per degree Celsius, option D calorie into degree Celsius per gram। সঠিকটা হচ্ছে অপশান এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তারপর দুয়েরটা বলেছে একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। সঠিকটা হচ্ছে অপশান বি হাইড্রোজেন। তারপর 1-3 সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে অপশান এ পরিবাহী রোধ কমে, অপশান বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয়, অপশান সি পরিবাহী তার শক্ত হয়, অপশান ডি গলনাঙ্ক বৃদ্ধি পায়। সঠিকটা হচ্ছে অপশান বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয়। তারপর 1-4 নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন, অপশান এ পোড়াচুন থেকে কলিচুন তৈরি, অপশান বি জলে H2SO4 যোগ করা, অপশান সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি, অপশান ডি অ্যাসিটিলিন গ্যাসের দহন। সঠিকটা হচ্ছে অপশান সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি। তারপর 1-5 তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো অপশান এ ডায়াটোজ, অপশান বি মল্টোজ, অপশান সি ক্যাটালেজ, অপশান ডি ইউরিয়েজ। সঠিকটা হচ্ছে অপশান ডি ইউরিয়েজ। 1-6 যেটি তড়িৎ বিশ্লেষণ হয় সেটি হলো অপশান এ সোডিয়াম ক্লোরাইড, অপশান বি অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি গ্লুকোজ, অপশান ডি অ্যামোনিয়াম সালফেট। সঠিকটা হচ্ছে অপশান সি গ্লুকোজ। তারপরে 1-7 শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়, অপশান এ লঘু H2SO4, অপশান বি NH4Cl, অপশান সি MnO2, অপশান ডি NiSO4। সঠিকটা হচ্ছে অপশান এ লঘু H2SO4। তারপর 2-1 বলেছে MnO4 2- ইলেকট্রন মাইনাস, সেখান থেকে হচ্ছে MnO4-। এটি জারণ না বিজারণ বিক্রিয়া? উত্তরটা হবে জারণ বিক্রিয়া, কারণ একটা ইলেকট্রন বর্জন হচ্ছে। তারপর 2-2 বলেছে লোহার তৈরি সাইকেলে হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করতে হবে? লোহার তৈরি সাইকেলে হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোডে বিশুদ্ধ ক্রোমিয়াম পাত ব্যবহার করতে হবে। 2-3 তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিত চাপের ওপর কিভাবে নির্ভর করে? তরলের উপরিস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয়। তরলের ওপর চাপ হ্রাস পেলে ওই তরলের স্ফুটনাঙ্ক কমে যায়। তারপর 2-4 0 ডিগ্রি তাপমাত্রায় 4 ডিগ্রি বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফ জলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 80 ক্যালোরি। অতএব 80 ক্যালোরি তাপে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হয়, বা 200 ক্যালোরি তাপে 200/80 তার মানে 5/4, তার মানে 1.25 গ্রাম বরফ জলে পরিণত হয়। তাহলে সুতরাং 200 ক্যালোরি তাপ প্রযুক্ত হলেও 1.25 গ্রাম বরফ জল হবে এবং বাকি 4 - 1.25 হচ্ছে 2.75 গ্রাম বরফ থাকবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-5 শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কারণ ড্যাশ। উত্তরটা হচ্ছে বাষ্পীভবনের জন্য। তারপর হচ্ছে 2-6 গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি পাওয়া যায়? পাওয়া যায় Na ধাতু আর অ্যানোডে পাওয়া যাচ্ছে Cl2 গ্যাস। 3-1 বলেছে সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং সংলগ্ন বায়ুও গরম হয়। দিনের বেলায়ও পৃথিবী তাপ ছাড়ে কিন্তু সূর্যাস্তের পর সূর্য থেকে আর তাপ আসে না, অথচ ভূপৃষ্ঠ তাপ বর্জন করতে থাকে। ভূপৃষ্ঠ ঠান্ডা হতে কিছুটা সময় লাগে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয় না, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামে না, তাই সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। গভীর রাতে বা ভোরের দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে, ফলে বায়ুর উষ্ণতা একসময় শিশিরাঙ্কের নিচে নেমে যায় ও শিশির পড়ে। বলেছে 3-1 অথবা বরফ জলে ভাসে কেন? জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়ে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 11 ঘন সেমি জল বরফে পরিণত হলে তার আয়তন হয় সেমি, ফলে 12 ঘন সেমি বরফের ওজন 11 ঘন সেমি আয়তনের জলের সমান হয়। তাই 1 খণ্ড বরফ জলে ফেলে দিলে সেটি ডুবতে শুরু করে। বরফ টুকরোর 11/12 অংশ জলে নিমজ্জিত হয়, তখন অপসারিত জলের ওজন বরফের টুকরোর ওজনের সমান হয়, তাই বরফখণ্ডটি 1/12 অংশ জলের ওপরে থাকা অবস্থায় ভাসতে থাকে।
তারপর 3-2 একটি বিকারে 10°C উষ্ণতায় 200 গ্রাম জল নেওয়া হলো। এবার 100°C উষ্ণতায় 50 গ্রাম জল ওই জলে যোগ করা হলো। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? ঠান্ডা জলের ভর m1 = 200 গ্রাম, ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা T1 = 10°C, তাহলে গরম জলের ভর m2 = 50 গ্রাম, গরম জলের প্রাথমিক উষ্ণতা T2 = 100°C, তাহলে এখানে মিশ্রণের অন্তিম উষ্ণতা TF নির্ণয় করতে হবে। ঠান্ডা জল দ্বারা গৃহীত তাপ Q গৃহীত m1 × C × Tf - T1, তাহলে Q গৃহীত হচ্ছে 200 × C × Tf - 10, তাহলে গরম জল দ্বারা বর্জিত তাপ হচ্ছে Q বর্জিত m2 × C × T2 - Tf, তাহলে Q বর্জিত হচ্ছে 50 × C × 100 - Tf। তাপ সংরক্ষণের নীতি অনুযায়ী গৃহীত তাপ = বর্জিত তাপ, তাহলে Q গৃহীত Q বর্জিত, তাহলে 200 × C × Tf - 10 = 50 × C × 100 - Tf, বা 200 × Tf - 10 = 50 × 100 - Tf, বা Tf - 10 / 100 - Tf = 150/200। সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 1/4, বা 4 × Tf - 10 = 100 - Tf, বা সেখান থেকে লিখতে পারি 4Tf - 40 = 100 - Tf। 5Tf = 100 + 40, বা 5Tf = 140, বা Tf = 140/5, বা Tf = 28। অতএব মিশ্রণের অন্তিম উষ্ণতা হবে হচ্ছে 28°C। এটা হয়ে গেল আমার অ্যান্সার। হচ্ছে 3-3 বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরো চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? টুকরো সম্মিলিত ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এর উপরিতলে উপস্থিত বেশি সংখ্যক পরমাণু অক্সিজেনের সঙ্গে ক্রিয়া করার সুযোগ পায়, তাই দ্রুত পুড়ে যায়। এই কারণেই বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে। পর 3-4 তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। 3-4 অথবা তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? লেপনের উদ্দেশ্যগুলি হল ধাতুগুলিকে লোহা বা মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা, ধাতুর ঔজ্জ্বল্যতা বজায় রাখা, ধাতুগুলির ক্ষয় রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। 5 তড়িৎ চালনা করলে NaCl- SO42- Mg2+ OH- ইত্যাদি আয়নগুলির কোনটি ক্যাথোডে ও কোনটি অ্যানোডে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে Na+, Mg2+, আর অ্যানোডে যাবে হচ্ছে Cl- SO42- OH-। তারপর 4-1 বলেছে যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। সমস্ত প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে এবং শীতকালে অর্থাৎ সবসময় জলের নিচের স্তরে থাকতে আরাম বোধ করে, কারণ জল তাপের কুপরিবাহী। তাই গ্রীষ্মকালে বেশের প্রচণ্ড তাপে জলের উপরিভাগ গরম হয়ে গেলেও সেই তাপ জলের নিচের স্তর অবধি পৌঁছতে পারে না। আবার শীতকালে উপরিভাগের জল তাপ বর্জন করে ঠান্ডা হয়ে গেলেও জলের নিচের স্তর জলের উপরিস্তর পেরিয়ে তাপ বর্জন করতে পারে না। তাই জলের নিচের স্তর গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে। সেই কারণে জলচর প্রাণীরা শীতল রক্ত বিশিষ্ট হওয়ায় সবসময় জলের নিচের স্তরে থাকে। তারপর 4-2 একটি পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুঁতে ও কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবারে লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে ও তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতের দ্রবণে ডুবিয়ে 15 থেকে 20 মিনিট তড়িৎচালনা করা হলো। ক্যাথোড ও অ্যানোডে কী কী পরিবর্তন লক্ষ্য করবে? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। পাতিত জল, তুঁতে, কপার সালফেট, লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো দ্রবণে লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে এবং তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে অ্যানোড যুক্ত করে তড়িৎচালনা করলে নিম্নলিখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যাবে। 1. ক্যাথোডে পরিবর্তন। ক্যাথোড হলো ধনাত্মক তড়িৎদ্বার, যেখানে বিজারণ ঘটে কপার সালফেট দ্রবণে Cu2+ আয়ন এবং জলের বিয়োজনে উৎপন্ন H+ আয়ন উভয়ই উপস্থিত থাকে। যেহেতু তড়িৎ রাসায়নিক সক্রিয়তার শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত, তাই H+ আয়নের চেয়ে Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের বেশি, ফলে ক্যাথোডে প্রান্তে Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এবং লোহার পেরেকের উপর জমা হবে। লোহার পেরেকের রং লালচে বাদামি কপারের আস্তরণে পরিবর্তিত হবে। ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে Cu2+ 2E-, সেখান থেকে Cu বিক্রিয়া
অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার যেখানে জারণ ঘটে। এই ক্ষেত্রে অ্যানোডটি তামার তৈরি এবং দ্রবণে SO4 আয়ন OH আয়ন জল থেকে এবং Cu2 আয়ন দ্রবণে এবং তামার অ্যানোড থেকে আগত উপস্থিত থাকে। যখন তামা বা অন্য কোনো সক্রিয় ধাতু পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে দ্রবণে আসে, এই ক্ষেত্রে তামার অ্যানোড নিজে জারিত হয়ে Cu2 আয়নে পরিণত হবে। OH বা SO4 আয়নের জারণের চেয়ে তামার জারণ বেশি প্রাধান্য পায়, ফলে তামার পাত্রী ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে এবং ধীরে ধীরে কমবে। অ্যানোড বিক্রিয়া এখান থেকে হচ্ছে Cu2 2E-। এই প্রক্রিয়াটি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশুদ্ধীকরণে ব্যবহৃত হয়, যেখানে কম সক্রিয় ধাতুকে ক্যাথোডে এবং অশুদ্ধ বা সক্রিয় ধাতুকে অ্যানোডে ব্যবহার করা হয়। 4.3 বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কী পরিবর্তন লক্ষ্য করবে? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণটি লেখক, কোনটি জারক এবং কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইড HBr এর মধ্যে দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস Cl2 চালনা করলে দ্রবণের বর্ণের পরিবর্তন লক্ষ্য করা যাবে। দ্রবণটি বর্ণহীন থেকে কমলা বা বাদামি বর্ণ ধারণ করবে। এর কারণ হলো বিক্রিয়ায় ব্রোমিন Br2 উৎপন্ন হয়, যা তরল অবস্থায় কমলা বা বাদামি বর্ণের হয়। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি হচ্ছে 2HBr aqueous প্লাস Cl2 গ্যাস, সেখান থেকে হচ্ছে 2HCl aqueous প্লাস Br2 I। এই বিক্রিয়ায় জারক দ্রব্য অক্সিডাইজিং এজেন্ট ক্লোরিন Cl2 হলো জারক দ্রব্য। এটি হাইড্রোজেন ব্রোমাইডকে জারিত করে ব্রোমিন উৎপন্ন করে এবং নিজে বিজারিত হয়ে হাইড্রোজেন পরিণত হয়। ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে -1 পরিবর্তিত হয়েছে। বিজারক দ্রব্য রিডাক্টিং এজেন্ট হাইড্রোজেন ব্রোমাইড HBr হলো বিজারক দ্রব্য। এটি ক্লোরিনকে বিজারিত করে এবং নিজে জারিত হয়ে ব্রোমিন উৎপন্ন করে। ব্রোমিনের জারণ সংখ্যা -1 থেকে 0-তে পরিবর্তিত হয়েছে। 4 বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ। বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ মূলত কিউমুলোনিম্বাস মেঘ, যার থেকে তীব্র গতিসম্পন্ন ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত সৃষ্টি হয়, যা অল্প সময়ের জন্য, কখনো কখনো 2 ঘন্টা কালব্যাপী, বজ্রপাত ও বজ্রনাদ সহ স্থায়ী হয়ে থাকে। বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ সৃষ্টির পদ্ধতি: সূর্যের প্রখর তাপে ভূপৃষ্ঠের একটি বিস্তৃত অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তপ্ত হওয়ার কারণে হালকা হয়ে ওপরের দিকে উঠতে থাকলে সংলগ্ন অঞ্চল থেকে অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু ওই শূন্যস্থান পূরণ করতে দ্রুত ছুটে আসে এবং হালকা হয়ে ক্রমে উপরে উঠতে থাকে। এই পদ্ধতিতে বায়ু সৃষ্ট পরিচালন স্রোত সংশ্লিষ্ট স্থানের বায়ুকে নিরবিচ্ছিন্নভাবে ওপরে ওঠায়, যা একসময় শীতল হয়ে এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা উৎপন্ন করে। বাষ্পের ঘনীভবনে জলবিন্দু উৎপন্ন হওয়ার সময় বাষ্প যে লীনতাপ বর্জন করে তা ওই বাষ্প এবং বাষ্প সমৃদ্ধ বায়ুকে সংলগ্ন বায়ুর তুলনায় উষ্ণ ও হালকা রাখে। জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে ওই বায়ুতে মেঘ সৃষ্টি হয়, যা উষ্ণ ও হালকা হওয়ায় আরও ওপরে ওঠে। সাধারণভাবে এই ঝড়ের মেঘের উচ্চতা প্রায় 4 কিমি থেকে 20 কিমি সীমার মধ্যে অবস্থান করে। 12 থেকে 13 কিমির বেশি উচ্চতায় বায়ুস্তরের উষ্ণতা এতটাই কমে যায় প্রায় -50°C যে মেঘ সৃষ্টিকারী জলকণাগুলির হিমায়ন ঘটে, ছোট ছোট বরফের টুকরোও গঠিত হয়ে থাকে। ঘনীভূত জলকণাগুলি অতিরিক্ত ভারী হয়ে গেলে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাগুলি আশ্রয় করে আর ভেসে থাকতে পারে না। এই অবস্থায় মাধ্যাকর্ষণের প্রভাবে সেগুলি নিচে নামতে থাকে। বায়ু ঊর্ধ্বমুখী গতিও জলকণাগুলির এই পতন রোধ করতে পারে না। এই অবস্থায় ঝোড়ো মেঘ গঠন সম্পূর্ণ হয়। অবশেষে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে বায়ু এত বেশি শীতল ও ভারী হয়ে পড়ে যে ওই বায়ুপ্রবাহের গতি নিম্নাভিমুখী হয়ে পড়ে। এই কারণেই জলকণাগুলির পতন আরও দ্রুত হয় এবং তা ভূপৃষ্ঠে ঝড় বৃষ্টির সূত্রপাত ঘটায়। নিচের ছবিতে মেঘ গঠনের প্রক্রিয়াটির বিভিন্ন পর্যায়গুলি দেখানো হলো। ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। চিত্র এ, যা কিউমুলাস স্তর নামে পরিচিত, শক্তিশালী পরিচলন স্রোত তৈরি হয়। দ্বিতীয় ধাপে চিত্র বি বা পরিণত স্তরে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বায়ুর স্রোতের আধিক্য দেখা যায়। সৃষ্ট মেঘের শীর্ষদেশ হিমায়ন স্তরের উপরে পৌঁছায়। বজ্রপাত ও বজ্রনাদ এই স্তরেই হয়। তৃতীয় অর্থাৎ শেষ ধাপটিকে বলা হয় অপচয়ী স্তর। এই পর্যায়ে কোনো পরিচলন স্রোতের অস্তিত্ব থাকে না। মেঘের শীর্ষভাগ আকার অ্যানাভিল
কামারশালায় মসজিদের ব্যবহৃত লোহার ভারী ব্লক আকৃতি হয়। নিম্নমুখী বায়ুস্রোত ও প্রবাহের প্রাধান্য এই অবস্থায় বেশি থাকে। লাইফ সায়েন্স পোর্শনে একে বলেছে ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশান এ হেপাটাইটিস, অপশান বি ইনফ্লুয়েঞ্জা, অপশান সি যক্ষা, অপশান ডি SARS। সঠিকটা হবে অপশান সি যক্ষা। তারপর দিয়ে বলেছে মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো অপশান এ সিলভার কার্প, অপশান বি বাটা, অপশান সি কালবোস, অপশান ডি রুই। সঠিকটা হবে অপশান এ সিলভার কার্প। তারপর 1-3 বলেছে গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ই। সঠিকটা হচ্ছে অপশান এ ভিটামিন এ। তারপর 1-4 কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? অপশান এ বেলে মাছি, অপশান বি ইনোসেলা চ্যাপিস। তারপরে সিতে বলেছে এজিপ্টাই, আর ডিতে বলেছে সাধারণ মাছি। তাহলে সঠিকটা হবে হচ্ছে অপশান বি জিনোসেলা চ্যাপিস। তারপরে 2 বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 বলেছে সিটার মুরগির উদাহরণ হলো লেঘর্ন, এটা হবে মিথ্যা। তারপর 2 বলেছে DDT একটি আগাছানাশক, এটা হবে মিথ্যা। তারপর বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ড্যাশে হবে হচ্ছে পলিফেনল। তারপর 2 বলেছে ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস, উত্তরটা হবে রোটা ভাইরাস। তারপরে 1 বলেছে ডেঙ্গি রোগের অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কী সমস্যায়? উত্তর হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারে না। তারপর 2 বলেছে আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? বিটা ক্যারোটিন নামক ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তারপরে 3 বলেছে ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? উত্তরটা হচ্ছে আউশ। তারপর 4 বলেছে একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে আলু। তারপর 5 বলেছে হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? উত্তরটা হচ্ছে যকৃৎ। তারপরে বলেছে খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই এই ধরনের ফসলের চাষ শুরু হয়, আর সাধারণত বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর এই ফসল তোলা হয়। খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর। ধান, ভুট্টা, তুলো, চিনাবাদাম, সয়াবিন এরা হলো কয়েকটা খারিফ ফসল। 3 বলেছে আমাদের শরীরে HIV এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? এই ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের দেহনিঃসৃত বিভিন্ন তরলে রক্তবীর্য, দেহরস, লালারস, মাতৃদুগ্ধ বর্তমান থাকে। ভাইরাস সমন্বিত তরল সুস্থ ব্যক্তির দেহের সংস্পর্শে এলে রোগটির সংক্রমণ ঘটতে পারে। HIV এর সংক্রমণ পদ্ধতি অপরিশোধিত সিরিঞ্জ এবং ডাক্তারি যন্ত্রপাতি ব্যবহারের ফলে রোগাক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্তজাত পদার্থ সুস্থ মানুষের দেহে সঞ্চারিত হলে HIV ওই মানুষটির শরীরে প্রবেশ করে। অসংরক্ষিত যৌন সৎসঙ্গের মাধ্যমে HIV ভাইরাস সুস্থ মানুষের দেহে সংক্রমিত হয়। গর্ভাবস্থায় মায়ের দেহ থেকে শিশুর দেহে অথবা মাতৃদুগ্ধ পানের মাধ্যমে সদ্যজাতের দেহে সংক্রমিত হয়। এইডস রোগাক্রান্ত ব্যক্তির অঙ্গ যেমন কিডনি, কর্নিয়া প্রভৃতি বা কলা প্রতিস্থাপনের দ্বারা সুস্থ মানুষের দেহে HIV সংক্রমিত হয়। 3-2 ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। খাঁচায় মুরগি প্রতিপালন পদ্ধতি। ক্যালিফোর্নিয়া খাঁচা অধিক প্রচলিত। 1 প্রতিটি মুরগির জন্য পৃথক খাঁচার 17 ইঞ্চি × 16 ইঞ্চি × 14 ইঞ্চি ব্যবস্থা থাকে, যাদের ব্যাটারি খাঁচা বা লেইং কেজ বলে। প্রতিটি খাঁচা লম্বায় 24 ইঞ্চি, চওড়ায় 18 ইঞ্চি এবং উচ্চতায় 20 ইঞ্চি মাপের হয়। এরকম অনেকগুলি খাঁচা সারিবদ্ধভাবে সাজানো থাকে। মেঝে পেছন থেকে সামনের দিকে ঢালু থাকে, ফলে মুরগি ডিম পারলে তা গড়িয়ে খাঁচার বাইরে প্রবর্ধিত খাঁজে এসে জমা হয়। খাঁচার বাইরে জল ও খাদ্যের পাত্র যুক্ত থাকে। খাঁচার নিচে মুরগির মল সংগ্রহের পাত্র থাকে। এই খাঁচায় মুরগিরা বেশি নড়াচড়া করতে পারে না, ফলে এই পদ্ধতিতে প্রতিপালিত মুরগিগুলি বেশি পরিমাণে মাংস উৎপাদনে সক্ষম। 3 চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের 2টি সুবিধা লেখো। বিজ্ঞানসম্মত উপায়ে বীজ বপনের জন্য যে যন্ত্রটিকে ট্রাক্টরের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা হয় তাকে বীজ বপন যন্ত্র বলে। সিড ড্রিলারের সুবিধা। এই যন্ত্রের সাহায্যে সঠিক দূরত্বে ও সঠিক গভীরতায় বীজ বপন করা সম্ভব হয়। বীজ সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে, ফলে পাখিরা এই বীজের নাগাল পায় না। বীজগুলি সঠিক লাইনে বপন করা সম্ভব হয়, ফলে পুষ্টি উপাদান ও জলের ব্যবহার সঠিকভাবে ঘটে। এই যন্ত্রের ব্যবহারের ফলে সময় ও শ্রমের সাশ্রয় হয়। 3-4 মাছ চাষে
পালন পুকুর বলতে কি বোঝো? এই নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন হয়? উত্তরটা হবে একটা পুরুষ একটা স্ত্রী মাছের প্রয়োজন হয়। পুকুরের তুলনায় আকারে বড় যে পুকুরে হানিপোনা প্রতিপালন করে চারাপোনায় রূপান্তরিত করা হয় তাকে পালন পুকুর বা রিয়ারিং ট্যাঙ্ক বলে। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন আনসার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।